কয়েক বছর আগে শেনজেনের ইলেকট্রনিক সাপ্লাই চেইন নিয়ে কাজ করা এক অভিজ্ঞ কনসালটেন্টের সাথে কফি খেতে বসেছিলাম। লোকটা যেন এক অদ্ভুত পেশাদারি মুগ্ধতায় কাঁপছিলেন। বারবার তার আইপ্যাড বের করে আমাকে বিশাল সব অটোমেটেড অ্যাসেম্বলি লাইন আর লজিস্টিক হাবের ছবি দেখাচ্ছিলেন। দৃশ্যগুলো ছিল ঠিক কোনো সায়েন্স ফিকশন সিনেমার মতো। তিনি বারবার একটা শব্দ ব্যবহার করছিলেন, লেট কামার অ্যাডভান্টেজ বা বিলম্বিত আগন্তুকের সুবিধা। তার দৃঢ় বিশ্বাস ছিল, যদি আপনি সম্পদের সঠিক বিন্যাস আর গাণিতিক সূক্ষ্মতায় কাজ করতে পারেন, তবে উন্নয়ন ঠেকানোর সাধ্য কারণ নেই। তার চোখে মুখে তখন এক ধরনের জয়ের আভা ছিল, কিন্তু গত মাসে যখন তার সাথে আবার দেখা হলো, সেই চনমনে ভাবটা পুরোপুরি গায়েব। এবার তিনি কোনো নতুন ফ্যাক্টরির ছবি দেখাচ্ছিলেন না, বরং কাপা হাতে ফোনের স্ক্রিনে আসা কিছু আতঙ্কিত ইমেল স্ক্রোল করছিলেন, যেখানে লেখা ছিল কমপ্লায়েন্স অডিট আর টেকনোলজি রেস্ট্রিকশনের কড়া বার্তা। তার একটি হাই অ্যান্ড সেমিকন্ডাক্টর প্রজেক্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল তার আর্থিক ক্ষতি নয়, বরং তার চরম বিভ্রান্তি। তিনি বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন, এখনই কেন? আমরা তো আগের চেয়েও বেশি দক্ষ হয়ে উঠেছি, তাহলে হুট করে সৎ দরজা কেন বন্ধ হয়ে যাচ্ছে? তার কাছে এটা ছিল বিশ্ববাজারের পক্ষ থেকে এক ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা। এই কনসালটেন্টের বিভ্রান্তি আসলে আধুনিক অর্থনীতির এক মস্ত বড় বিভ্রমকে সামনে নিয়ে আসে। আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে কোনো উদীয়মান দেশ যদি উন্নত দেশগুলোকে অনুসরণ করে, আরও দ্রুত গতিতে কাজ করে, তবে সেটা হবে প্রকৃতির এক অমোঘ নিয়ম। আমরা ভেবেছিলাম আরও কঠোর পরিশ্রম আর ক্ষমতা কেন্দ্রীভূত করলেই জয় সুনিশ্চিত। কিন্তু সেই কনসালটেন্ট যখন অচল হয়ে পড়া সিস্টেমের সামনে অসহায়ভাবে দাঁড়িয়েছিলেন, তখন একটা সত্য পরিষ্কার হয়ে গেল। এই লেট কামার অ্যাডভান্টেজ আসলে কোনো চিরস্থায়ী উপহার ছিল না। এটা ছিল বিশ্ব শক্তির দেওয়া এক ধরনের লাইন অফ ক্রেডিট বা ঋণের সুবিধা, যার পেছনে একটি অলিখিত শর্ত ছিল। উদীয়মান শক্তিটি কেবল একজন সহযোগী হয়ে থাকবে, কখনোই পুরো ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠবে না। যেদিন সেই শর্তটি ভেঙে গেল, দীর্ঘদিনের সেই সুবিধাই এক বিশাল খাঁচায় পরিণত হল। আমরা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে উন্নয়ন মানে কেবল ইঞ্জিনিয়ারিং বা উৎপাদন নয়। এটা এখন রাজনৈতিক অস্তিত্ব রক্ষার এক কঠিন লড়াই। যে হাতিয়ারগুলো দিয়ে চীন তার সাফল্যের ইমারত গড়েছিল, আজ সেগুলোই কেন বিশ্বের বাকি দেশগুলোর জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়াল? কেন তাদের এই অবিশ্বাস্য দক্ষতা আজ তাদের সবচেয়ে বড় শত্রু? এই গভীর সংকটের নেপথ্যে থাকা অদৃশ্য চালিকা শক্তিগুলো নিয়েই আজকের আলোচনা। ওই কনসালটেন্টের গল্পটা আসলে বর্তমান বিশ্ব অর্থনীতি বোঝার একটা দারুণ জানালা বলা যায়। এই যে একটা বিশাল ধাক্কা বা সংঘাত তৈরি হলো, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরা অনেকেই ধরে নিই যে বাজার অর্থনীতি সব জায়গায় একইভাবে কাজ করে, মানে যার দক্ষতা বেশি সে তত বেশি মুনাফা করবে। ঠিক, সাধারণ পশ্চিমা দৃষ্টিকোণ তো এটাই। একদম। কিন্তু চীনের ক্ষেত্রে পুরো দৃশ্যপটটাই ভিন্ন। সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবল একটা গাণিতিক হিসাব বা জিডিপি বাড়ানোর প্রতিযোগিতা নয়, এটা তাদের জাতীয়ভাবে টিকে থাকার বৃহত্তর কৌশলের একটা অবিচ্ছেদ্য অংশ। তার মানে ওই কনসালটেন্ট ভেবেছিলেন বিশ্ববাজার শুধু দক্ষতার মূল্যায়ন করে, কিন্তু বাস্তবে খেলাটা অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, ঠিক তাই। যখন একটা উদীয়মান শক্তির সক্ষমতা একটা নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে যায়, তখন সেটা আর কেবল সাপ্লাই চেইন বা ব্যবসা বাণিজ্যের বিষয় থাকে না, সেটা পুরোপুরি একটা ভূরাজনৈতিক সমীকরণে পরিণত হয়। এই সমীকরণটা কতটা ভিন্নভাবে কাজ করে সেটা বুঝতে হলে কিন্তু আমাদের একদম মাঠ পর্যায়ের একটা গল্প শোনা দরকার। গুইজো প্রদেশের কথা ধরা যাক। গুইশো, হ্যাঁ, জায়গাটা তো রীতিমতো দুর্গম। অবিশ্বাস্য দুর্গম। কার্স্ট ভূপ্রকৃতির জন্য পরিচিত এই অঞ্চল। কার্স বলতে বোঝায় অগণিত এবড়োখেবড়ো চুনাপাথরের পাহাড়, গভীর নদী উপত্যকা আর বিশাল সব সিঙ্কহোল। সেখানে কাজ করা লাওঝাং নামার এক অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা সত্যি অবাক করার মতো। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সেখানে কাজ করছেন। তার কাজ ছিল ওই অসম্ভব দুর্গম অঞ্চলে বিশাল সব সেতু আর হাইওয়ে নির্মাণ করা। সাধারণ বিচারে যেটা এক কথায় অসম্ভব। একদম তাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো প্রাইভেট কোম্পানি বা ইনভেস্টমেন্ট ফার্মকে এই প্রজেক্ট দেওয়া হতো, তারা কি এটা করত? কারণ এই সেতুগুলো থেকে টোল আদায় করে শুধু নির্মাণের খরচটা তুলতে হয়তো কয়েক দশক বা তারও বেশি সময় লেগে যেত। সাধারণ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এটা তো নিশ্চিত আর্থিক ক্ষতির একটা প্রজেক্ট। তাহলে এমন জায়গায় বিপুল অর্থ ঢালার পেছনের যুক্তিটা কি?
এই জায়গাতেই তাদের রাষ্ট্র পরিচালিত উন্নয়নের মূল ব্লুপ্রিন্টটা লুকিয়ে আছে। পশ্চিমা বা গতানুগতিক পুঁজিবাদী দৃষ্টিকোণ থেকে দেখলে যেটা চরম আর্থিক ক্ষতি, রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে সেটা হলো অপরিহার্য কৌশলগত বিনিয়োগ। মানে তারা মুনাফার হিসাবটা ওইভাবে করছেই না। না, করছে না। কারণ এখানে লক্ষ্যটা মুনাফা অর্জন নয়, মূল লক্ষ্য হল জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করা। রাষ্ট্র মনে করে দেশের কোনো একটা দুর্গম প্রদেশ বা অঞ্চল যদি পিছিয়ে পড়ে, তবে সেটা পুরো দেশের ভারসাম্যের জন্য হুমকি স্বরূপ। বুঝতে পারছি, অনেকটা শেকলের সবচেয়ে দুর্বল অংশের মতো। ঠিক তাই। লাওঝাংয়ের এই বিশাল নির্মাণযোগ্যকে আপনি অনেকটা সামরিক বাহিনীর লজিস্টিক বা রসদ সরবরাহের মতো ভাবতে পারেন। যুদ্ধের সময় সামরিক বাহিনী যেমন কোনো একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট দখল করার জন্য লাভ ক্ষতির হিসাব ছাড়াই বিপুল সম্পদ স্থানান্তর করে, এখানেও ঠিক তাই করা হচ্ছে। তবে এই কাজটা করা হচ্ছে সাধারণ মানুষের মঙ্গলের জন্য এবং একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করার জন্য। সামরিক ঘরানার লজিস্টিক কিন্তু সাধারণ মানুষের মঙ্গলে দারুণ একটা কনসেপ্ট। হ্যাঁ, এই মডেলে দক্ষতার চেয়ে স্থিতিশীলতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। একটা বাড়ি বানানোর সময় যেমন আমরা মজবুত ফাউন্ডেশন বা ভিত তৈরি করি, যেখান থেকে সরাসরি কোনো ভাড়া আসে না, কিন্তু ওই ভিতটা না থাকলে পুরো বাড়িটাই ধসে পড়বে। গুইশোর সেতুগুলো ঠিক সেরকম একটা ইকোনমিক ফ্লোর বা ভিত্তি তৈরি করছে। তাহলে বিষয়টা একটু বিশদে দেখা যাক, কারণ অনেকেই মনে করেন সেখানে পুরো অর্থনীতিটাই বোধহয় সরকার একটা কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করে। এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। হ্যাঁ, কিন্তু আমার কাছে থাকা তথ্যগুলো বলছে এটা কোনো একক বা একচেটিয়া কমান্ড ইকোনমি নয়। এটা বরং অত্যন্ত সুনিপুণভাবে সাজানো একটা ত্রিস্তরীয় অর্থনীতি। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না একটা রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যবস্থায় কিভাবে আবার একটা প্রাণবন্ত বেসরকারি খাত কাজ করতে পারে। এই 3 স্তরের কাঠামোটা আসলে কিভাবে সাজানো? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। এই ত্রিস্তরীয় কাঠামোটা না বুঝলে আসলে ভেতরের পুরো মেকানিজমটাই অজানা থেকে যাবে। আমরা যদি ওপর থেকে শুরু করি, তাহলে শীর্ষ স্তরে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বা এসওই এবং স্যাসাক বা এসএএসএসিকের মতো নিয়ন্ত্রক সংস্থা। এরা কি সাধারণ কর্পোরেশনের মতো কাজ করে? একদমই না। এরা সাধারণ কোনো কোম্পানির মতো কাজ করে না। এরা মূলত অর্থনীতির শক অ্যাবজর্বার বা আঘাত প্রশমনকারী হিসেবে কাজ করে। শক অ্যাবজর্বার মানে কোনো বৈশ্বিক মন্দা এলে তারা সেটা সামলে নেয়? ঠিক তাই। পুরো দেশের জ্বালানি, টেলিকমিউনিকেশন, রেলওয়ে এবং মূলধনের নিয়ন্ত্রণ থাকে এদের হাতে। বিশ্ববাজারে যতই ঝড় উঠুক না কেন, এই সংস্থাগুলো নিশ্চিত করে যে দেশের ভেতরের অর্থনীতি যেন স্থিতিশীল থাকে। তার মানে তারা মূলত বড় বড় লিভারগুলো নিয়ন্ত্রণ করছে। এরপর দ্বিতীয় বা মধ্যম স্তরে কি আছে? মধ্যম স্তরে রয়েছে উদীয়মান কৌশলগত শিল্প, যেমন ধরুন গ্রিন এনার্জি, এরোস্পেস বা বায়োটেকনোলজি। এখানে কি রাষ্ট্র সরাসরি মালিকানা নেয়? না, রাষ্ট্র সরাসরি মালিকানা দাবি করে না, কিন্তু তারা দেশীয় কোম্পানিগুলোকে ভর্তুকি এবং স্বল্পমূল্যের ঋণের মাধ্যমে এমনভাবে সহায়তা করে যেন তারা ভবিষ্যতে বিশ্বমানের চ্যাম্পিয়ন হিসেবে গড়ে উঠতে পারে। একটা বিশাল সাপোর্ট সিস্টেম দিয়ে দিচ্ছে। আর এর ঠিক নিচেই তাহলে নিম্ন স্তর? হ্যাঁ, এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই স্তরটি অত্যন্ত প্রাণবন্ত এবং এটি পুরোপুরি বেসরকারি খাতের দখলে। কনজিউমার গুডস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ই-কমার্স বা ডিজিটাল পেমেন্ট সবকিছুতেই এখানে তীব্র প্রতিযোগিতা। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে রাষ্ট্র অর্থনীতির সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ অংশগুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে একটা সুরক্ষিত সীমানা তৈরি করে দিচ্ছে। আর সেই সীমানার ভেতরে থাকা স্যান্ডবক্সে ছোট কোম্পানিগুলো নিশ্চিন্তে নিজেদের মতো করে প্রতিযোগিতা করছে। একদম নিখুঁত একটা উপমা, স্যান্ডবক্স। এবং যতক্ষণ না তারা রাষ্ট্রের বৃহত্তর স্থিতিশীলতার জন্য কোনো হুমকি হচ্ছে, ততক্ষণ তাদের কাজে কেউ হস্তক্ষেপ করছে না। একদম ঠিক ধরেছেন। এবং এই কাঠামোর সাথে আরেকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ এত বড় একটা সিস্টেমে? হ্যাঁ, শুনলে অবাক লাগতে পারে। কেন্দ্রীয় সরকার হয়তো একটা বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিল, যেমন ধরুন সেমিকন্ডাক্টরে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। কিন্তু কিভাবে সেই লক্ষ্য অর্জিত হবে, সেই বাস্তবায়নের ক্ষেত্রে প্রদেশগুলোকে চরম স্বাধীনতা দেওয়া হয়। স্থানীয় মেয়ররা এখানে অনেকটা বড় কর্পোরেশনের মিডল ম্যানেজারের মতো কাজ করেন। এটা একটা দারুণ পয়েন্ট। তার মানে তারা একটা বিশাল আকারের এবি টেস্টিং বা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ঠিক তাই।
ধরুন একটা নির্দিষ্ট প্রদেশে নতুন একটা অর্থনৈতিক পলিসি নেওয়া হলো। যদি সেটা সফল হয়, কেন্দ্রীয় সরকার খুব দ্রুত সেটা পুরো দেশে ছড়িয়ে দেবে। আর যদি ব্যর্থ হয়? তাহলে সেই ব্যর্থতার কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি কেবল ওই নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে। পুরো দেশের অর্থনীতি একটা সম্ভাব্য ধসের হাত থেকে রক্ষা পাবে। এটা এমন এক ধরনের বাস্তববাদ যা একই সাথে উদ্ভাবনাকে উৎসাহিত করে, আবার ঝুঁকিকেও প্রশমিত করে। আর এই বাস্তববাদের কারণেই বোধহয় তাদের অর্থনীতি গত কয়েক দশকে এতগুলো বিবর্তনের মধ্যে দিয়ে যেতে পেরেছে। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, এই পথ চলাকে মূলত 3টি সুনির্দিষ্ট পর্যায়ে ভাগ করা যায়। হ্যাঁ, বিবর্তনের ধাপগুলো খুবই স্পষ্ট। প্রথম পর্যায়টি ছিল 1980 থেকে 2000 সাল পর্যন্ত, যাকে আমরা বলতে পারি মেড ইন চায়না বা চীনে তৈরি যুগ। এরপর 2000 থেকে 2010 সাল পর্যন্ত আসে ওন্ড বাই চায়না পর্যায়, আর বর্তমান পর্যায়টা হল ডেভেলপড বাই চায়না। এই বিবর্তনটা আসলে কিভাবে ঘটল? প্রথম পর্যায়ে তাদের মূল শক্তি ছিল সস্তা শ্রম। তারা মূলত পশ্চিমা বিশ্বের ডিজাইন করা পণ্য অ্যাসেম্বল করত। ওই যে খেলনা, জামা কাপড়, ছোটখাটো ইলেকট্রনিক্স। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে তারা বুঝল শুধু অ্যাসেম্বলি লাইনে পড়ে থাকলে চলবে না, গ্লোবাল সাপ্লাই চেইনের মূল অংশগুলোর নিয়ন্ত্রণ নিতে হবে। তাই তারা বিদেশি ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং লজিস্টিক নেটওয়ার্ক কিনতে শুরু করে। এটা ছিল ওন্ড বাই চায়না ফেজ। ঠিক। আর তৃতীয় পর্যায় বা 2000 সালের পরের সময়টা হলো নিজস্ব উদ্ভাবন এবং প্রযুক্তিগত জাতীয়তাবাদের যুগ। তারা এখন আর অন্যের প্রযুক্তির উপর নির্ভর করতে চায় না। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। সাধারণত যখন কোনো দেশ উচ্চ প্রযুক্তির দিকে ধাবিত হয়, তখন তাদের শ্রমঘন বা সস্তা শ্রমের শিল্পগুলো তো অন্য কোনো উন্নয়নশীল দেশে চলে যাওয়ার কথা। থিওরি তো সেটাই বলে। হ্যাঁ, কিন্তু এখানে দেখছি উপকূলীয় অঞ্চলে যেমন শেনজেনে যখন হাইটেক শিল্পের চরম বিকাশ ঘটছে, তখন সাধারণ ম্যানুফ্যাকচারিং শিল্পগুলোকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এর পেছনে রহস্যটা কি? এটাই তাদের অন্যতম একটা মাস্টার স্ট্রোক। তারা শ্রমঘন শিল্পগুলোকে দেশের বাইরে না পাঠিয়ে হাজার হাজার মাইল হাইস্পিড রেলওয়ে নির্মাণ করে সেগুলোকে অভ্যন্তরীণ বা ভেতরের দিকের প্রদেশগুলোতে স্থানান্তর করেছে। এর ফলে তো আঞ্চলিক বৈষম্যও কমছে। অবশ্যই। এর ফলে দুটো বিশাল সুবিধা হচ্ছে। প্রথমত, লাখ লাখ মানুষের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান দেশের ভেতরেই নিশ্চিত হচ্ছে। দ্বিতীয়ত, পুরো দেশের ভেতরেই একটা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি হচ্ছে। কাঁচামাল থেকে শুরু করে হাই এন্ড ফিনিশড প্রোডাক্ট সবকিছুর সাপ্লাই চেইন নিজেদের সীমানার ভেতরই থাকছে। এই স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেমের কথা উঠতেই আমার হেফেই শহরের তরুণ গবেষক মিং এর গল্পটার কথা মনে পড়ে গেল। হেফের কোয়ান্টাম ল্যাব দারুণ একটা উদাহরণ। হ্যাঁ, মিংয়ের প্রতিদিনের কাজ কিন্তু সিলিকন ভ্যালির কোনো সাধারণ স্টার্টআপের মতো নয়। তিনি এমন কোনো অ্যাপ বানাচ্ছেন না যা দেখিয়ে কোনো ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছ থেকে কোটি টাকা ফান্ডিং আনা যাবে। তিনি একটা উচ্চ নিরাপত্তা ল্যাবে কোয়ান্টাম কমিউনিকেশন নিয়ে কাজ করছেন, যা কিনা সরাসরি রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত। ঠিক, তার গবেষণা সরাসরি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সাথে গভীরভাবে যুক্ত। রাষ্ট্র তাকে বিশ্বমানের ল্যাব এবং সীমাহীন সুবিধা দিচ্ছে, কারণ তার এই গবেষণার সাফল্যের ওপর রাষ্ট্রের নিজস্ব প্রযুক্তিগত ভবিষ্যৎ নির্ভর করছে। মিংয়ের এই গল্পটা আসলে নতুন ধাঁচের হোল অফ নেশন সিস্টেম বা আক্ষরিক সমগ্র জাতির অংশগ্রহণমূলক ব্যবস্থার একটা নিখুঁত উদাহরণ বলা যায়। হোল অফ নেশন সিস্টেম এটা কিভাবে কাজ করে? এখানে রাষ্ট্র কেবল প্রাথমিক গবেষণায় টাকা দিয়ে হাত গুটিয়ে বসে থাকে না। তারা গবেষণাগার, বিশ্ববিদ্যালয় এবং শীর্ষস্থানীয় প্রাইভেট কোম্পানিগুলোকে একত্রিত করে একটা বিশাল উদ্ভাবনী কনসোর্টিয়াম তৈরি করে। আর এই সিস্টেমটা এত দারুণভাবে কাজ করার পেছনে আরেকটা বড় কারণ হল তাদের ইন্ডাস্ট্রিয়াল কমন্স বা শিল্পভিত্তিক সাধারণ পরিকাঠামো। এই ইন্ডাস্ট্রিয়াল কমন্স বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। এটা কি কোনো বিশেষ ধরনের ভৌগোলিক অঞ্চল? এটাকে একটা বিশাল শেয়ার্ড কিচেন বা সাধারণ রান্নাঘরের মতো ভাবতে পারেন। শেয়ার্ড কিচেন, ইন্টারেস্টিং। হ্যাঁ, কল্পনা করুন বিশ্বের বড় বড় সব শেফ, যেমন অ্যাপল বা টেসলার মতো কোম্পানি একসময় এই রান্নাঘরে এসেছিল। তারা তাদের সেরা ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছিল, নতুন নতুন রান্নার সরঞ্জাম বসিয়েছিল এবং স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়েছিল।
তারপর তারা রান্না করে খাবার নিয়ে চলে গেল? ঠিক, এখন সেই বিদেশি শেফরা হয়তো অনেক কিছু তৈরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই অত্যাধুনিক রান্নাঘরটা, তাদের শেখানো স্কিলগুলো এবং সাপ্লাই চেনের নেটওয়ার্কটা কিন্তু ওখানেই রয়ে গেছে। বুঝতে পেরেছি। এখন স্থানীয় কোম্পানিগুলো ওই একই কিচেন ব্যবহার করে সম্পূর্ণ নতুন এবং নিজস্ব উদ্ভাবনী পণ্য তৈরি করছে। দারুণ একটা উপমা। আর এই একই কিচেন ব্যবহার করেই তারা এক খাতের সাফল্য দিয়ে অন্য খাতকে টেনে তুলছে। যেমন ইলেকট্রিক ভেহিকেল বা ইভি খাতের কথা বলা যায়। লিথিয়াম ব্যাটারি আর গাড়ি তৈরির বিপুল স্কেলকে কাজে লাগিয়ে তারা যে সাম্রাজ্য গড়ে তুলেছে, সেটা এখন আর শুধু গাড়িতে সীমাবদ্ধ নেই। একটা ইলেকট্রিক গাড়ি যখন রাস্তায় চলে, তখন সেটা প্রচুর ডেটা সংগ্রহ করে। সেই ডেটাগুলো সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং অটোমেটেড ড্রাইভিংয়ের যুগান্তকারী অগ্রগতিতে সাহায্য করে। ঠিক তাই। আর এই ধারাবাহিক অগ্রগতি বজায় রাখার জন্য তারা একটা খুব সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, যাকে বলা যায় আইডিআর বা আইডিআর ফ্রেমওয়ার্ক। আইডিআর এর মানে কি দাঁড়াচ্ছে? এর 4টে ধাপ আছে: ইন্ট্রোডিউস বা পরিচয়, ডাইজেস্ট বা হজম, অ্যাসিমিলেট বা আত্মীকরণ এবং রি-ইনোভেট বা পুনরায় উদ্ভাবন। প্রথমে তারা প্রযুক্তিটা নিয়ে আসে। হ্যাঁ, প্রথমে তারা বিদেশি উন্নত প্রযুক্তি দেশে নিয়ে আসে। এরপর স্থানীয় ইঞ্জিনিয়াররা সেই প্রযুক্তির মূল বিজ্ঞানটুকু গভীরভাবে বুঝতে বা হজম করতে শেখে। তৃতীয় ধাপে তারা সেটাকে নিজেদের সাপ্লাই চেনের সাথে মেলায় বা আত্মীকরণ করে, এবং শেষ ধাপে তারা শুধু সেটার কপি করে না, বরং সেটাকে আরও উন্নত করে পুনরায় উদ্ভাবন করে। তার মানে স্রেফ রিভার্স ইঞ্জিনিয়ারিং নয়, তার চেয়েও বেশি কিছু। একদম। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা এমন কিছু ছোট মাঝারি কোম্পানি তৈরি করছে যাদের বলা হয় লিটল জায়ান্টস। এরা হয়তো খুব পরিচিত কোনো নাম নয়, কিন্তু বিশ্বের নির্দিষ্ট কিছু প্রযুক্তিগত কুলুঙ্গি বা নিশ মার্কেটে এদের সম্পূর্ণ আধিপত্য রয়েছে। নিজেদের সীমানার ভেতরে এই আইডিআর ফ্রেমওয়ার্ক আর অভ্যন্তরীণ ইকোসিস্টেম তো তারা দারুণভাবে আয়ত্ত করেছে। কিন্তু তারা এই মডেলটা কেবল নিজেদের ভেতরেই আটকে রাখছে না। আর এখানে আমরা পৃথিবীর সম্পূর্ণ ভিন্ন একটা প্রান্তে চলে যাই। দক্ষিণ পূর্ব এশিয়ার একটা উন্নয়নশীল দেশের তরুণ প্রশাসক এরিসের গল্পটা আমার কাছে খুবই কৌতূহলোদ্দীপক লেগেছে। এরিসের গল্পটা একটা বড় ভূ-রাজনৈতিক শিফটের ইঙ্গিত দেয়। হ্যাঁ, এরিস তার দেশে একটা ডিজিটাল সিল্ক রোড প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে চীনের উপদেষ্টাদের সাথে কাজ করার সুযোগ পান। তিনি অবাক হয়ে লক্ষ্য করেন যে এই উপদেষ্টারা উন্নয়নের এমন এক মডেল উপস্থাপন করছেন যেখানে পশ্চিমা রাজনৈতিক আদর্শ গ্রহণের কোনো বাধ্যবাধকতা নেই। কোনো স্ট্রিংস অ্যাটাচড নেই। ঠিক তাই। তারা এমন একটা পার্টনারশিপের প্রস্তাব দিচ্ছে যা অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করবে, কিন্তু এরিসের দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা সামাজিক ব্যবস্থায় কোনো হস্তক্ষেপ করবে না। এটা বিশ্ব রাজনীতির একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পালাবদল। দশকের পর দশক ধরে উন্নয়নশীল দেশগুলো মূলত ওয়াশিংটন কনসেনসাসের উপর নির্ভরশীল ছিল। সেই ব্যবস্থায় অর্থনৈতিক সহায়তার সাথে সাথে পশ্চিমা ধারার বাজার উদারীকরণ এবং রাজনৈতিক সংস্কারের নানা শর্তা জুড়ে দেয়া হতো। হ্যাঁ, ওই পলিসিগুলো অনেক সময় স্থানীয় বাস্তবতার সাথে মিলত না। একদম। কিন্তু এরিসের অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি বেইজিং কনসেনসাসের উত্থান। এই মডেলটা উন্নয়নশীল দেশগুলোকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। আধুনিকায়নের জন্য কোনো একটা নির্দিষ্ট বা ধরাবাঁধা পথ নেই। প্রতিটি দেশ তার নিজস্ব সংস্কৃতি, ইতিহাস এবং সামাজিক বাস্তবতা অনুযায়ী উন্নয়নের পথ বেছে নিতে পারে। তার মানে তারা উন্নয়নশীল দেশগুলোর সামনে একটা বিকল্প পথ খুলে দিচ্ছে, যা একটা বহুমেরুকেন্দ্রিক বা মাল্টিপোলার বিশ্বের ধারণাকে জোরালো করছে। কিন্তু এই বহুমেরুকেন্দ্রিক বিশ্বটাকে তারা প্রাতিষ্ঠানিকভাবে সাজাচ্ছে কিভাবে? আমি গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা জিজিআই এর কথা পড়ছিলাম। সেখানে বলা হচ্ছে বর্তমান বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর যে কম প্রতিনিধিত্ব রয়েছে, সেটা দূর করতে তারা 5টি মূল নীতি নিয়ে এগোচ্ছে। হ্যাঁ, এই 5টি নীতি আসলেই তাদের নতুন বিশ্ব ব্যবস্থার প্রস্তাবনার মূল ভিত্তি। প্রথম নীতিটা হলো সাইবার সমতা। সাইবার সমতা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এর মানে হলো একটা দেশ ছোট হোক বা বড়, ডিজিটাল বা বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে সবার সমান অধিকার থাকতে হবে, কোনো একচিটিয়া নিয়ন্ত্রণ থাকবে না। দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক আইনের শাসন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট শক্তিশালী দেশের সুবিধার্থে নয়, বরং সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে এবং কোনো একতরফা নিষেধাজ্ঞাকে তারা মেনে নেবে না। এই একতরফা নিষেধাজ্ঞার বিষয়টা তো বর্তমান ভূরাজনীতিতে বেশ বড় একটা ইস্যু। এর পরের নীতিগুলো কি?
তৃতীয় নীতিটি হল বহুপাক্ষিকতা, যা মূলত জাতিসংঘ কেন্দ্রিক ব্যবস্থাকে সমর্থন করে এবং এমন কোনো এক্সক্লুসিভ জোট গঠনের বিরোধিতা করে যা অন্যদের জন্য সংঘাতমূলক হতে পারে। আর চতুর্থ নীতি? চতুর্থটি হল জনমুখী উন্নয়ন, যেখানে বলা হচ্ছে গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথের মধ্যে যে সম্পদের বিশাল পাহাড়সম বৈষম্য রয়েছে সেটা কমিয়ে এনে মানুষের জীবনমানের সত্যিকারের উন্নয়ন করতে হবে। আর পঞ্চম ও শেষ নীতিটি হল বাস্তব পদক্ষেপ, অর্থাৎ শুধু বড় বড় কনফারেন্সে কথার ফুলঝুরি নয়, রাষ্ট্রগুলোকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো বাস্তবে পূরণ করতে হবে। আর এই নীতিগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই বোধহয় আমরা এখন ব্রিক্সের সম্প্রসারণ দেখতে পাচ্ছি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা AIIB এর মতো কাঠামোগুলো আসলে এই অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলারই হাতিয়ার। ঠিক ধরেছেন, এগুলো মূলত পশ্চিমা এককেন্দ্রিক আধিপত্যের একটা বিকল্প কাঠামো দাঁড় করাচ্ছে। পুরো বিষয়টাকে যদি আমরা একসাথে মেলাই, তাহলে যে বিশাল চিত্রটা ফুটে ওঠে তা গতানুগতিক অর্থনীতির সংজ্ঞাকে পুরোপুরি বদলে দেয়। আমরা এমন একটা সিস্টেম নিয়ে কথা বলছি যেখানে শুধু প্রযুক্তি বা বাজারের দক্ষতার চেয়ে রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতাকে সর্বদা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। অর্থনীতি এখানে কেবল জিডিপির ঊর্ধ্বমুখী চার্ট নয়, এটা বিস্তৃতি এবং সতর্ক পুনর্গঠনের একটা নিরন্তর চক্র। রাষ্ট্র তার নিজস্ব অস্তিত্ব এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে সবকিছুর উপরে স্থান দেয়। আর এই জায়গাটাতেই একদম শুরুতে বলা সেই সাপ্লাই চেইন কনসালটেন্টের বিভ্রান্তিটা পরিষ্কার হয়ে যায়। তার অভিজ্ঞতা প্রমাণ করে যে বিশ্ব ব্যবস্থা কোনো স্থির বা অপরিবর্তনীয় কাঠামো নয়। যখন একটি উদীয়মান শক্তির দক্ষতা আর কেবল অর্থনৈতিক গণ্ডিতে আবদ্ধ না থেকে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করতে শুরু করে, তখন পুরনো নিয়মগুলো আর কাজ করে না। এই নতুন বাস্তবতায় টিকে থাকার জন্য একটি সুনিয়ন্ত্রিত রাজনৈতিক কেন্দ্রকে তার কাঠামোগত সক্ষমতা দিয়ে ক্রমাগত পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হয়। চূড়ান্ত বাস্তবতা হল লেটকামার অ্যাডভান্টেজ বা বিলম্বিত আগন্তুকের সুবিধা কোনো স্থায়ী নিয়ম ছিল না। এটি ছিল অত্যন্ত শর্ত সাপেক্ষ। যখনই বিশ্ব ব্যবস্থার শর্তগুলো বদলে যায়, তখনই একটি সুনিয়ন্ত্রিত রাজনৈতিক কেন্দ্রকে তার কাঠামোগত সক্ষমতা দিয়ে ক্রমাগত অভিযোজন করতে হয়। এটি বর্তমান যুগের চূড়ান্ত এবং অনস্বীকার্য কাঠামোগত বাস্তবতা, যা ভবিষ্যৎ বিশ্বের গতিপথকে সম্পূর্ণরূপে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।